বসন্ত আসি আসি করছে, তার আগেই গাছে গাছে ফুল ফুটতে শুরু করেছে। সোনালু ফুলের মতোই ফুল। কি রং, কি রূপমাধুরী। শীতে কুঁকড়ে থাকা জীর্ণ শীর্ণ পাখি বাগান, পাখি বাগানের সবাইকে স্বাগত জানাই। এত ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে তেমন কিছু করতে পারছি না, তবু একটু একটু করে কাজ শুরু করেছি। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। দক্ষিণ ফ্রান্সের সেইন্ট ক্রিস্টল গ্রামে আমাদের এই বাগান ধীরে ধীরে পরিষ্কার করে বসন্ত আসার আগেই বাগানকে আবার সবুজ করবার চেষ্টা করব। टाल तमर घर नहीं पड़ो बेसी, हड़ी तो भात नहीं नितिया বেশি। হাঁড়িতে ভাত নেই এটা ঠিক নয়, ভাত তো আমরা খুব কম খাই। আহ, তো এই যে টিলার উপরে বাড়ি, পাহাড়ের উপরে আমরা থাকি, দক্ষিণ ফ্রান্সের পাহাড়ে আলেসে। এই যে দাঁড়িয়ে রয়েছি, এটাও একটু উঁচু পাহাড়, অর্থাৎ পাহাড়ের শানদেশ, পাদদেশ নয়, সেভেন পাহাড়ের দেশে আছি আমরা। এখানে আমাদের বাগান আর নিবাস একটু দূরে শহরের মধ্যে। এই যে কৃষি কাজ, এই কৃষি কর্মই তো আমাদের সভ্যতার আদি কাজ, প্রাচীন কাজ। একবার মনে করুন, সারা পৃথিবী থেকে কৃষিকর্ম বন্ধ হয়ে গেল, আর কেউ কৃষি কাজ করবে না। মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মনে রে কৃষি কাজ জানো না। তো ওই যে প্রথমে চর্যা থেকে বললাম, টাল তোমার ঘর নাহি পড়ো বেশি, হাড়ি তো ভাত নাহি নিতিয়া বেশি। এটা মেটাফরিক্যাল কথা। আসলে এই টিলার উপরে বাস মানে এই হচ্ছে টিলা। আর হাঁড়ি তো ভাতও নাহি, অর্থাৎ আমার ভাণ্ডে বিদ্যা নেই, বুদ্ধি নেই, কিন্তু আমার কত স্বজন আছেন, পরিজন আছেন, তারা আসছেন, তাদেরকে কি আমি সাধু সঙ্গ দিতে পারছি? আর মন রে কৃষি কাজ জানো না, মন, এই মন আকর্ষণ করতে পারে না। কি কর্ম করে? আমরা রিপুর কর্ম করি। তো রামপ্রসাদের এই পদও মেটাফরিক্যাল, মেটাফর, প্রতীক ব্যঞ্জনা। তবুও এই প্রতীক থেকে বাস্তব জায়গায় আসি। যা বলছিলাম, সারা পৃথিবী থেকে যদি ধরুন গমের আবাদ বন্ধ হয়ে গেল, ধানের আবাদ বন্ধ হয়ে গেল, মানুষ কি শুধু ফল খেয়ে বাঁচবে? গাছে গাছে ফল থাকবে, শুধু ফল খেয়ে তো মানুষ বাঁচে না। তাহলে কৃষিকর্ম না করলে পৃথিবীতে ফল আর ফুলের অভাব হবে না, এমনিতেই হবে। কিন্তু মানুষ রুটি খেতে পছন্দ করে, ভাত খেতে পছন্দ করে। এই ভাত আর রুটি বন্ধ হয়ে গেলে মানুষের তাহলে ক্ষুধা নিবৃত্তি হবে না। তাহলে কৃষি হচ্ছে আদি পেশা। আমরা ভূমিপুত্র, ভূমিকন্যা, আমরা সেই সভ্যতার উষালগ্ন থেকে কৃষিকর্ম করি, মাটি চাষ করি এবং সেখানে বীজ আমরা বপন করি অথবা রোপণ করি। আজ মনে হয় এই ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়াই যথেষ্ট ছিল। এরপরে যা লেখাপড়া হয়েছে তেমন কিছুই না। আমাদের দেশে ওই অনার্স মাস্টার্সে কি বা পড়ানো হয়? তার চেয়ে তো আরো শত শত গুণ বেশি বই পড়েছি নিজে নিজে। তার মানে যদি কিছু শিক্ষা থেকে থাকে তবে সেটা স্বশিক্ষা।
লিও টলস্টয় কৃষিকর্ম পছন্দ করতেন। রাশিয়ার সেই বিখ্যাত লেখক লিও টলস্টয়। তো তিনি লিখেছিলেন যে মানুষের কতটুকু জমি দরকার। যতটুকু জমি চাষ করলে একটা পরিবারের আহারের ব্যবস্থা হয় ততটুকুই যথেষ্ট। তাহলে আমরা কেন এত পড়িমড়ি করে দাসত্ব করি এবং কৃষিপণ্য, খাদ্যপণ্য কিনে খাবার জন্য উতলা হই? যার যতটুকু জমি আছে অথবা জমি যদি নাও থাকে, ওই বর্গা জমিতে হলেও চাষ করুন। কোথাও যদি মাটি পতিত পড়ে থাকে, পতিত মাটিতে বীজ রোপণ করুন। বীজ রোপণ করলে সে আপনাকে ফসল দেবেই। মাটিকে ভালোবাসলে আপনাকে ভালোবাসা দেবেই। তাই মাটি খাঁটি। সারা পৃথিবীতে মাটির ভাগ তো খুব কম। আর আবাদযোগ্য মাটি আরো কম। এই যেমন ফ্রান্সে, এই যে আমরা মাটিতে যে একটু শাকসবজি, আ একটু ফল, ফুল এইসব যে আবাদ করি, এখানে কিন্তু মাটি কঠিন। মাটির মধ্যে পাথর, বালি। কিন্তু আপনি যদি বাঙালি হন এবং বাংলা অঞ্চলে বসবাস করেন, তাহলে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মাটি পেয়েছেন। অথচ সেই মাটিকে আপনি হয়তোবা ভালোবাসতে পারেন না। অথবা যারা মাটিতে থাকেন, মাটিতে পড়ে থাকেন, মাটি নিয়ে কাজ করেন, তাদেরকে আমরা চাষাভুষো বলে একটা অবহেলা করি, তুচ্ছ-তাচ্ছিল্য করি। তাদের দেখবেন ভালো কাপড় জোটে না, ভালো খাবার জোটে না এবং অসম্মান জোটে। সে কারণেই আমাদের দেশে এত খাদ্য ঘাটতি এবং আবাদযোগ্য জমি ক্রমাগত আমরা নষ্ট করে চলেছি। যেখানে চাষ হয়, ফসল হয়, সেই সব মাটিকে আমরা কি করছি? কংক্রিট করছি। সেখানে আমরা কেবলই নির্মাণ করছি। গ্রামে একটা বাড়ি, জেলা শহরে একটা বাড়ি, রাজধানীতে একটা বাড়ি। কত বাড়ি দরকার? যেকোনো সময় তো ভূমিকম্প আরেকটু বেশি কাঁপিয়ে দিলেই তো সব শেষ। সমস্ত কংক্রিটের নির্মাণ ধুলো হয়ে যাবে। মাটির গভীরে তলিয়ে যাবে। যেখানে আমরা দেখছি উঁচু, উঁচু ভবন রয়েছে, সেখানে জলাশয় হয়ে যাবে। আর যারা মাটির ঘরে বসবাস করছেন, তারা কিন্তু বেঁচে যাবেন। বা বাঁশ, খড়, টিন দিয়ে কোনো রকমে জীবন নির্বাহ করছেন, তারাই বেঁচে যাবেন। আর সুউচ্চ ভবনের মানুষগুলো মুহূর্তে শেষ হয়ে যাবেন। চাপা পড়ে আর্তনাদ করবেন অনেকে। অথচ আমরা ক্রমাগত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কেবলই মৃত্যুর ফাঁদ তৈরি করছি। এই তো শুকিয়ে গেলে বোঝার উপায় থাকে না যে কিসের লতা। এই লতা কিসের? এখানে হয়েছিল ওই যে ধুন্দুল, এখনো অবশিষ্ট আছে। এই তো জীর্ণ হয়ে গেছে, তাই না? তাও বোঝার উপায় নেই এটা কি শুকিয়ে যাওয়া ঝিঙে নাকি ধুন্দুল। বার্ধক্য এলে এ জীবন জীর্ণ শীর্ণ হয়ে গেলে এমনই হয়, চেনার উপায় থাকে না। ওই শিশুকালে যেমন বোঝা যায় না আমরা কে কি হব, তেমনি অশীতিপর হয়ে গেলেও মানুষের আর কোনো এরকম কোনো মূল্য থাকে না। এই যে লতা, শুকনো লতা, এই শুকিয়ে গেছে, কোনটা কিসের? এখানে ছিল ধুন্দুল আর ঝিঙা, সব একাকার হয়ে গেছে এবং এগুলো এখন পরিত্যাজ্য।
এগুলো পরিত্যাগ করতে হবে। তার মানে এগুলো শুকিয়ে গেছে বলে পুড়িয়ে দিতে হবে। পুড়িয়ে দিয়ে নতুন করে আবার বাগান সাজাতে হবে। তাই বাগান তবু তো বারবার সাজানো যায়, জীবন কি বারবার সাজানো যায়? জীবনে গুরুত্বপূর্ণ সময়ে যদি আমরা ভুল করি, তাহলে আর এই জীবন নতুন করে বারবার সাজানো যায় না। বহুত এরকম সব খুলে খুলে পরিষ্কার করব এবং পরে এটা পুড়িয়ে দেব। ও এখানে মূলো আছে না? হ্যাঁ, মূলোতে পাড়া লাগছে। এই মূলো তো ডালের সঙ্গে যাবে, আর শাক আলাদা খাওয়া হবে, মূলো শাক। সাদাও আছে, লালও আছে। একদিনে সব তুলে ফেলবে? তোলো তোলো। বেশি না তো এখানে, অল্প একটু একটু পুরো জায়গা পরিষ্কার করতে হবে। পুড়িয়ে দিই, তাহলে তাড়াতাড়ি পরিষ্কার হবে। সকলের কল্যাণ হোক। ভাবুন, সত্যের সঙ্গে থাকুন। আর যারা আবৃত্তির সঙ্গে থাকতে চান, আমার সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ।